সেনাবাহিনীকে দেশবাসীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বললেন তারেক রহমান। সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান। সেনা সদরে বৈঠক ঘিরে মতপার্থক্য থাকলেও এনসিপিতে মতভেদ নেই বলছেন নেতারা। ভবিষ্যতে রাজনৈতিক বয়ানে সতর্ক থাকার পরামর্শ। ঐকমত্য কমিশনের সংস্কার নির্বাচন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি, জামাত, এনসিপি। আলোচনা সমাধান খোঁজার পরামর্শ। আলোচনায় বসতে হবে। আমি যে লজিকটা দিচ্ছি সেটা আমাকে কনভিন্স করতে হবে অডিয়েন্স। স্বজন সতীর্থদের প্রার্থনায় মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম। হার্টে 2টি ব্লকের একটিতে পরানো হয়েছে রিং। শঙ্কা কেটেছে জানালেন চিকিৎসক। রেল ও সড়ক পথে যাত্রা শুরু। টিকিট কালোবাজারি ঠেকাতে কঠোর কর্তৃপক্ষ। শেষ সপ্তাহে ঈদের কেনাকাটায় বাড়ছে ভিড়। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তার ঘিরে রণক্ষেত্র তুরস্ক। আটক 7 শতাধিক। বিক্ষোভ সমাবেশ থেকে এরদোয়ানকে সতর্কবার্তা ইমামোগলুর স্ত্রীর। এবং এশিয়ান কাপের বাছাইয়ে কাল বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। মাঠের খেলায় জবাব দিতে চান হামজা জামালরা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। অপচেষ্টা চলছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার। বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে অনেকদিন পরে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাশা আর অনলাইনে নয়, শিগগিরই সরাসরি দেখা হবে সবার সঙ্গে। আমি প্রত্যাশা করি, আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে, একসাথে বসে আমরা কথা বলতে পারবো। রাজনীতির নানা ইস্যুতে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে আসে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ। জানান, বাস্তবতা বিবেচনা করে দ্রুত জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনাদের সকলেরই ধারণা আছে, প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিক ভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যে কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। অপচেষ্টা চলছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার। কদিন আগে আমরা যখন নির্বাচনকে যখন করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক থেকে মানুষ, আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে এবং বিপদে ফেলার জন্য চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে এই অভিযোগ করেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। সুজটিলভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তাদেরকে বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। যারা ৭১-এর সাথে ২৪কে এক করে দেখার দাবি করে তারা মানসিক ভারসাম্যহীন, এমনটি মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। বলেন, ৭১ ছিল নতুন দেশ পাওয়ার স্বাধীনতার যুদ্ধ, আর ২৪ ছিল সরকার বিরোধী আন্দোলন। দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন এলডিপি চেয়ারম্যান। বলেন, বিভিন্ন অফিসে এখনো শেখ মুজিবের ছবি দৃশ্যমান থাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
1971 সাল এটা ছিল একটা দেশের বিরুদ্ধে আর একটা দেশের যুদ্ধ, আর এটা ছিল একটা মুভমেন্ট, সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট। দুইটা জিনিস একসাথে করা, পাগলামি করা শামিল। এই পাগলামি বন্ধ করতে হবে। কোনো জিনিস খাটো করে দেখার নাই, কোনোটার সাথে কোনোটা তুলনা করে কোনোটাকে হেয় প্রতিপন্ন করার দরকার নেই। সেনা সদরে বৈঠক নিয়ে এনসিপিতে কোনো মতানৈক্য নেই বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর অন্য নেতারা জানান, শীর্ষ নেতাদের বক্তব্য ঘিরে তৃণমূলে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও তা নিয়ে অস্বস্তি নেই, বরং গণতান্ত্রিক দল হিসেবে এনসিপি আরও শক্তিশালী হয়েছে। দর্শক, নিয়ে একটি রিপোর্ট করেছেন মাজহারুল ইসলাম। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই বিপ্লবীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যার নেতৃত্বে নাহিদ, হাসনাত, সার্জিস সহ এক ঝাঁক তরুণ। গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসে নতুন এই দল। তবে সম্প্রতি সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন, ভারতের পরিকল্পনায় রিফাইন আওয়ামী লীগ নামে দলটিকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, জানিয়ে সেনাপ্রধানের সাথে তার দ্বিমত রয়েছে। একে ঘিরে রাজনীতির উত্তাপ থামাতে গিয়ে কিছুটা আলাদা বয়ান দেন সার্জিস, হান্নান মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে দল পূর্ব থেকে না জানলেও পরে তাদেরকে অবহিত করা হয়েছে। নেতাদের এমন পাল্টাপাল্টি মন্তব্যে দলের মধ্যে বিরোধ তৈরি করছে কিনা উঠছে এমন প্রশ্ন। রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া, সার্জিস আলম মনে করেন, সেনা প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপিতে কোনো মতানৈক্য নেই। দলের আরেক নেতা সারওয়ার তুষার জানান, শীর্ষ নেতাদের মত দ্বিমত থাকবে, এটাই দলের গণতান্ত্রিক চর্চা। আপাত অর্থে যে মতবিরোধ দেখা যাচ্ছে, মানে আমাদের যারা গেছেন, এটাকে আমি মতবিরোধ বলবো না, এটা আমি বলবো যে একটা মানে ব্যক্তিগত টেম্পারমেন্টের পার্থক্য। এক একজন ঘটনাটাকে এক একভাবে রিড করেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, হাসনাত তার পোস্টে বলেছে, আমিও আমার পোস্টে সেম কথাই বলেছি, এই কথাগুলো এসেছে। এবং আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য, আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না, এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে। দলের অন্য নেতারা বলছেন, এমন ইস্যুতে ভবিষ্যতে দলের শীর্ষ নেতাদের রাজনৈতিক বয়ানে আরও সতর্ক থাকতে হবে। সাংগঠনিক কোনো সিদ্ধান্তের ব্যাপারে যদি কারোর কোনো দ্বিমত তৈরি হয়, সেটা তো আমরা গণতান্ত্রিক কায়দায় নিজেদের মধ্যে ঠিক করব। সেগুলো ফেসবুকে মানে মাঠ গরম করা যাবে না। সারা দেশে একটু বেশ কথাবার্তা হচ্ছে, তো আমরা নানা ধরনের মতামত দেখতে পাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির আমরা সাধারণ নেতা কর্মীরা এবং সারা দেশে আমাদের যারা সমর্থক রয়েছেন, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও তারা এটাকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া বা উপায় হিসেবে দেখছেন। তরুণ প্রজন্ম হিসেবে আমাদের কাজের কিছুটা হয়তো সমন্বয়ের ঘাটতি ছিল, সেটা অস্বীকার করার জন্য নেই, কিন্তু এ নিয়ে দলের মধ্যে কারোর সাথে কারো খুব বেশি মনোমালিন্য নেই, দল খুবই একতাবদ্ধ রয়েছে। এদিকে সোমবার পঞ্চগড়ে এনসিপির পথসভায় গুজবকে বেধি উল্লেখ করে সার্জিস আলম আরও বলেন, গুজব বিরোধী সেল তৈরি করার জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে, পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শও দেন তিনি। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঐকমত্যের সুপারিশে বিপরীত মেরুতে রাজনৈতিক দলগুলো। সংস্কার, নির্বাচন, রাষ্ট্রের নামসহ বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি, যা ঐকমত্য কমিশনকে বেশ জটিল পরিস্থিতিতে ফেলবে বলেই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। এক্ষেত্রে আলোচনার টেবিলেই সমাধানের কথা বলছেন তারা। প্রয়োজনে রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনার পরামর্শ। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। সংস্কার কমিশনের সুপারিশে নিজেদের মতামত জমা দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো, যেখানে অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ মৌলিক কিছু ইস্যুতেই দলভেদে অবস্থান ভিন্ন। এই যেমন এনসিপি রাষ্ট্রের সাংবিধানিক নামের পরিবর্তন চাইলেও বিপরীত মত বিএনপির। সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপি ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাইলেও বেশি সংস্কার ও গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি। নির্বাচন ইস্যুতে জামায়াতের চাওয়া সংখ্যানুপাতিক ভোট, যদিও বিএনপি আর এনসিপির চাওয়া সংসদ নির্বাচন ও গণপরিষদ ভোট। এছাড়া ৭১-এর মহান মুক্তিযুদ্ধ নিয়েও রয়েছে পাল্টাপাল্টি অবস্থান। রাষ্ট্র গঠন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক শক্তির মধ্যে ঐকমত্য চায় অন্তর্বর্তী সরকার, কিন্তু গুরুত্বপূর্ণ নানা বিষয়ে এমন বিপরীত অবস্থান ঐকমত্য সৃষ্টিতে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই রাজনীতি বিশ্লেষক। এই রাজনৈতিক দল তারা একটা নিজেদের আদর্শ নিয়ে রাজনীতি করছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শিক জায়গা আছে। এতগুলো মানুষকে, পথমতের মানুষকে একটা জায়গায় নিয়ে চলা, এটা তো কঠিন। রাজনৈতিক সমঝোতা যদি তৈরি না হয় তাহলে এটি করা অনেক কঠিন ব্যাপার হবে।
আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার কথা বলছেন এই বিশ্লেষক। প্রয়োজনে রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নেয়ার কথা বলছেন তিনি। কোন দিকে এগিয়ে গেলে একটা সুন্দর, অর্থবহ, গ্রহণযোগ্য নির্বাচন জনগণের কাছে হবে এবং সেটা হবে সাস্টেইনেবল। কারণ তিন পক্ষই যদি এটা ভাবে সালিশ মানি তালগাছ আমার, তাহলে কিন্তু সমাধান হবে না। আলোচনায় বসতে হবে। আমি যে লজিকটা দিচ্ছি সেটা আমাকে কনভিন্স করতে হবে অডিয়েন্সকে। রাষ্ট্র পুনর্গঠন ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক শক্তির ঐকমত্যের কোনো বিকল্প নেই। তাই নিজেদের অবস্থানে অনড় না থেকে সমস্যা সমাধানে দলগুলোকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা রাখারও আহ্বান বিশ্লেষকদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। দেশে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে এমন খবর গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। ঈদের ছুটিতে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। আমার কোনো কমেন্ট নাই, এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। হ্যাঁ, সব ঠিক আছে, নিয়ন্ত্রণে না। আমার অফিসার দুজন সারা রাত ঘুরে বেড়াচ্ছে, দেখছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলা অবস্থায় মাঠেই দুইবার স্ট্রোক করে সাভারের এক হাসপাতালে ভর্তি তামিম ইকবাল। হাটে একটি রিং পরানো হয়েছে টাইগারদের সাবেক এই ক্রিকেটারকে। আপাতত 48 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হবে। তারপর বোর্ডের সিদ্ধান্ত নিয়েই উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বিদেশে। ডিপিএল এর ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলার ক্রিকেটে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিকেএসপির পাশে কেপিজে স্পেশালিস্ট হাসপাতালে তাকে শুরুতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তামিমকে নিয়ে বিশেষ মেডিকেল বোর্ডও গঠন করা হয়। আমাদের সেন্টিংটা পুরো স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মানুষ ওনার এই একটা স্ট্যাম্পিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, সেন্টিংয়ের পরেও এখনো অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, একটু সময় লাগবে। ম্যাচ শেষ করে মিস্টার খানকে দেখতে ছুটে আসেন সতীর্থ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবি সভাপতি আসেন হাসপাতালে, কথা বলেন পরিবারের সাথে। অন্য পরিচালকরাও দেখে যান তামিমকে। সকালে তামিম ইকবালের ঘটনার বিবরণ দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তামিম বলে ডাকতেছি, কোনো প্রকার রেসপন্স নাই। ডাক্তার বলতেছে দাদা খুব তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না, নেওয়াটা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন। গরমের মধ্যে ডিপিএল আয়োজন নিয়ে ক্রিকেটাররা একাধিকবার অভিযোগ করেন, এমনকি এই বিষয় নিয়ে তামিমও অভিযোগ করেন। এই প্রশ্ন উঠতেই এড়িয়ে যান ম্যাচ রেফারি। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছে আরো বেটারমেন্টের জন্য। তো আমরা খুবই আশাবাদী যে আগামী একদিনের মধ্যে আমরা উল্লেখযোগ্য পরিমাণ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানালেন, আপাতত পর্যবেক্ষণে থাকবেন তামিম। কিছুটা সুস্থ হলেই তাকে বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। 24 ঘন্টা খুবই ক্রুশিয়াল সময়। 24 ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে আমরা পরবর্তী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তামিমকে দেখতে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে সকাল থেকে সাধারণ দর্শকরাও ভিড় করে হাসপাতালে। দলের প্রয়োজনে কখনো ভাঙা আঙুল নিয়েই মাঠে নেমেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা তামিম ইকবাল বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে এসে অসুস্থ হয়ে পড়লেন। হসপিটালে ভর্তি, পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে। তামিম এখন আবারও মাঠে ফেরার অপেক্ষায়। শুভদেবনাথ, নিউজ 24, সাভার, ঢাকা। চেক প্রতারণা মামলায় সাবেক ক্রিকেটার ও মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এদিন মামলাটিতে সাকিবকে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকা বাদী পক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত 19 জানুয়ারি তাকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেন একই আদালত। রপ্তানি বাড়লেও ঋণ পরিশোধের কারণে রিজার্ভ আশানুরূপ বাড়ছে না, তবে ধীরে ধীরে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, এমনটি জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত উন্নয়ন সংলাপ ও ইফতার মাহফিলে উপদেষ্টা আরও বলেন, মন্ত্রণালয়ের পরিকল্পনাগুলো সবার জন্য উন্মুক্ত করার কাজ চলমান। অনলাইনে ঘরে বসেই দেশের জনগণ উল্লেখযোগ্য পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন। বিদেশে টাকা পাচার করে খালি করা ব্যাংকগুলো বাঁচিয়ে রাখতে সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। মানুষের জন্য এটা প্রকল্প, মানুষের উন্নয়নের জন্য প্রকল্প, কাজে এগুলো যত বেশি সবাই অ্যাক্সেস করতে পারে ততই ভালো, এবং ততই এগুলো সংশোধন করা যাবে, এবং ততই রাজনৈতিক খারাপ প্রভাব যেন এগুলো না পড়ে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, যে কোনো উপায়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে নাগরিক কমিটি তা প্রতিহত করবে। গত 16 বছর জুলুম, নির্যাতন ও জুলাই গণহত্যা চালানোর পর আওয়ামী লীগ দল হিসেবে বৈধতা রাখতে পারে না। ইফতার মাহফিলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের এই সময়টাকে আমি বলি আওয়ামী জাহিলিয়াতের সময়। আওয়ামী জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন ছিল, ঠিক একইভাবে এই আওয়ামী লীগের সময়ও আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল। যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন, আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। এখনো নেভেনি সুন্দরবনের গুলিশাখালীর আগুন। পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরপরও সকলের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। রোববার সকালে ড্রোন উড়িয়ে 22-এর ছিলা ও 23-এর ছিলা এলাকায় আগুন দেখতে পায় বন বিভাগ। সেখানে আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য দুপুর থেকে নালা কাটা হয়। সোমবার সকাল থেকে আগুন নেভানোর কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা। সারা রাত্র কাজ করার পরে সকালে আগুনের প্রকোপটা এখন অনেকই কমে গেছে। তো কিছু কিছু জায়গায় এখন আগুন জ্বলতেছে, যেহেতু এখানে পাতা এবং গাছের ডালপালার স্তর অনেক পুরু, দেখা যায় যে নিচে থেকে আবার আগুন জ্বলে ওঠে, এরকম একটা অবস্থা। বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 6 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকেলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এই তথ্য জানান। তিনি বলেন, অপহরণ ও মুক্তিপণ আদায়ে জড়িত থাকার দায়ে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জমে উঠেছে ঈদের কেনাকাটা। মিরপুর থেকে ঈদের কেনাকাটার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মিরপুর পল্লবী এলাকার রাইস শোরুমে। ডুপ্লেক্স এই শোরুমের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে নারী, পুরুষ, শিশু সব ধরনের বয়সের মানুষের পোশাক। এছাড়া এই ঈদ কেনাকাটায় বিশেষ আমেজ কিন্তু রেখেছে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বারদের জন্য। তারা কিন্তু পেয়ে যাবেন কোড ইউজ করে 12% পর্যন্ত ডিসকাউন্ট। এখন যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাতে চাই যে কি কি পাওয়া যাচ্ছে এই রাইজের আউটলেটে, তাহলে বলবো যে শুরুতেই কিন্তু এখানে দেখতে পারবেন যে ঈদকে সামনে রেখে কিন্তু বিভিন্ন ধরনের কুর্তি, এথনিক কিংবা
থ্রি পিস কিন্তু এনেছেন। এছাড়া তাদের যে একটা প্রিমিয়াম লাক্স কালেকশন তারা রেখেছেন, সেই লাক্স কালেকশনের প্রতি কিন্তু ক্রেতাদের একটু বাড়তি চাহিদা রয়েছে। এছাড়া যেহেতু সামনে গরম চলে এসেছে, তাই সামার ফ্রেন্ডলি বেশ কিছু পোশাক কিন্তু তারা এবার রেখেছেন। ঈদকে সামনে রেখে কিন্তু শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা, যেহেতু ঈদের আর খুব বেশি দিন বাকি নেই, এই সময়ের মধ্যে কিন্তু ক্রেতারা আসছেন, তাদের পছন্দ মতো পণ্য দেখছেন এবং কেনাকাটা করছেন। এখন যদি কথা বলি আমাদের একজন কাস্টমারের সাথে, আপু যদি একটু বলতেন যে রাইজের কোন ধরনের প্রোডাক্ট আপনার ভালো লাগে এবং এদের ফিটিংস কেমন আপনার পছন্দ? আমি অ্যাকচুয়ালি আমি পাঞ্জাবি দেখছিলাম, বাট আমার কাছে মনে হলো পাঞ্জাবিগুলোর প্রাইস অ্যান্ড কোয়ালিটি অ্যাভারেজ, মানে খুবই ভালো, কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা ঠিক আছে। নারীদের পোশাকের কালেকশন নিয়ে বলছিলাম, এখন যদি বলি পুরুষদের পোশাকের কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে পাঞ্জাবি, রয়েছে শার্ট, টি শার্ট, সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এবার রাইজের শোরুমে। এছাড়া যদি নারীদের আরও কিছু অ্যাক্সেসরিজের কথা বলি, এখানে কিন্তু রয়েছে অর্নামেন্টস, রয়েছে ব্যাগ, সানগ্লাসেস কিংবা পারফিউম, সব কিছু মিলেই কিন্তু প্রায় গুছানোভাবে সাজানো এই রাইজ আউটলেটটি মিরপুরের। এছাড়া যদি বলি যে শেষ মুহূর্তে কিন্তু তাদের বেচা বিক্রি ভালোই হচ্ছে, বিশেষ করে দুপুর ঘনিয়ে আসছে, এরপরে যখন সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের কাস্টমারের সংখ্যা একটু বেড়ে যায়। আমরা এখন কথা বলবো যে এই আউটলেটের ইনচার্জের সাথে, যদি ভাইয়া বলতেন যে আপনাদের বিক্রি কেমন হচ্ছে এবং কোন ধরনের প্রোডাক্টের প্রতি কাস্টমারদের চাহিদা বেশি? আলহামদুলিল্লাহ বেচা বিক্রি খুব ভালো হচ্ছে, আর পাঞ্জাবি প্রিমিয়াম পাঞ্জাবি যেগুলো আছে ওগুলো বেচা বিক্রি খুব ভালো হচ্ছে। বাচ্চাদের পাঞ্জাবি চলছে, আর লেডিস এথনিক টপস আছে কিছু লাক্স, ওগুলো ভালো চলতেছে আমাদের। আচ্ছা, কাস্টমারের সংখ্যাটা বেশি হয় কখন? ঠিক সন্ধ্যা ইফতারের ঘন্টা দুয়েক আগে, আর হলো রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে এখানে কিন্তু কাস্টমারের সংখ্যা বেড়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে কাস্টমারের সংখ্যা বেড়ে যায়, সবাই কিন্তু তাদের মন মতো পোশাক দেখছেন, কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু বলা যায় যে এক ছাদের নিচে ডুপ্লেক্স এই আউটলেটে কিন্তু নারী, পুরুষ, শিশু, বয়স্ক সব ধরনের পোশাক রয়েছে। এছাড়া বিশেষ আকর্ষণ রয়েছে বাচ্চাদের জন্য মম অ্যান্ড ড্যাড কম্বো। এটার মধ্যে কিন্তু এর মাধ্যমে কিন্তু শিশুরা তাদের মা বাবার সাথে ম্যাচিং করে জামা কাপড় পরতে পারবে। সবকিছু মিলে কিন্তু খুব গোছানোভাবে সাজানো হয়েছে এই আউটলেট। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। প্রতিদিনের ইফতার পেঁয়াজু বেগুনি যেন একঘেয়েমির আরেক নাম, তাই তো একটু নতুনের খোঁজে ভিন্ন স্বাদের নেশায় রসনা বিলাসীরা ছুটে চলেছেন ঢাকার আইসিসিবির ইফতার বাজারে, যেখানে একই ছাদের নিচে আয়োজন নানা মুখরোচক খাবারের, যার দাম ও মান নিয়ে অভিযোগ নেই ক্রেতাদের। ভিন্ন স্বাদের হাতছানিতে ঢাকার নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভোজন রসিকরা। একঘেয়েমির ইফতার ছেড়ে নতুনের খোঁজে ভিড় আইসিসিবি ইফতার প্রাঙ্গণে। এখানে যেমন কোয়েল পাখি পেলাম, আমার ওয়াইফের খুব পছন্দ কোয়েল পাখি নিলাম, আর কাবাব টাবাব যেগুলো বাচ্চারা পছন্দ করে, এই যে এই ধরনের পরোটা, হালিম, কাবাব, কাচ্চি, এগুলোই বেশি ভালো লাগে। মাটন হালিম, কাচ্চি, জিলাপি চাহিদা এখানে চোখে পড়ার মতো, সাথে সাজিয়ে রাখা হয়েছে নানান রকম মিষ্টান্ন ও শরবত। পরিপাটি পরিবেশ আর স্বস্তির ছোঁয়ায় পুরান ঢাকার ভিড় ছেড়ে মানুষ এখন আইসিসিবিকেই বেছে নিচ্ছে। ক্রাউড অনেক কম, যার জন্য হইতেছে কেনাকাটাটা অনেক সুবিধাজনক। চিকেন প্রন ফ্রাই নিছি, চিকেন ফ্রাই, সাসলিক, পরোটা নিছি। আমাদের কাবাব আইটেম, তান্দুরি, হোল চিকেন বারবিকিউ, কালো ভুনা, লুচি, পরোটা, নান, সবগুলি আমাদের মোটামুটি ভালোই চলে। খাবার আইটেম ভালো, আমাদের রেগুলারটা প্রতিদিন আনা হয়, মানে আমাদের বাসি খাবার নেই। খাবারের স্বাদ যেমন তেমনি পরিবেশও, সব মিলিয়ে এক স্বস্তির নাম আইসিসিবি। পুরান ঢাকার খাবার খেতে চান, এখন আর কষ্ট করে পুরান ঢাকায় যাওয়ার কোনো দরকার নেই। এই আইসিসিবি প্রাঙ্গণে একই ছাদের নিচে মিলবে নানান রকমের মুখরোচক খাবার। এই আয়োজন চলবে প্রথম রমজান থেকে 27 রমজান পর্যন্ত। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। অর্থ বাণিজ্য সংবাদ। করমুক্ত আয়সীমা বাড়ালে করদাতার সংখ্যা কমে যাবে, তাতে রাজস্ব হারাবে সরকার, এমনটি বললেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাক বাজেট সভায় এই কথা বলেন তিনি। আসছে বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা বাড়ানোর ইআরএফ এর দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান বলেন, করমুক্ত আয় বাড়ানোর পক্ষে এনবিআর, তবে তাতে করদাতার সংখ্যা কমে যাবে। এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচের আগে ভারতে নানা ধরনের জটিলতায় পড়লেও ম্যাচের আগের দিন বেশ ফুরফুরে মেজাজেই প্রেস কনফারেন্সে অংশ নিলেন বাংলাদেশের কোচ ও ক্যাপ্টেন। জানালেন মাঠের বাইরের কিছুই মনে রাখতে চান না, মাঠের খেলা দিয়েই ভারতকে জবাব দিতে চায় বাংলাদেশ। অন্যদিকে ঘরের মাঠ থেকে অতিথিদের পয়েন্ট নিয়ে যেতে দেবে না ভারত। ভারত ভারত আর ভারত,
এই ভারতের পরিকল্পনার কাছেই কি কাবু হবে বাংলাদেশ? শিলংয়ে পৌঁছানোর পর থেকেই তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে বাংলার ফুটবলাররা। প্র্যাকটিসের জন্য মাঠ না দেয়ায় নিজেদের খরচে অনুশীলন করেছে বাংলাদেশ। এমনকি যে মাঠে খেলা হবে সেই মাঠেও ঢুকতে পারছে না হামজারা। তারপরও ভারতের সব অবহেলা ভুলে হাসি মুখেই প্রেস কনফারেন্সে আসলেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। ক্যাপ্টেনরা জানালেন যথেষ্ট প্রস্তুতি হয়েছে তাদের, এবার জয় নিয়ে মাঠ ছাড়ার পালা। জাতীয় দলের কোচ হিসেবে আমি এখানে 3 বছরের বেশি সময় পার করেছি। আমার মনে হয় আগামীকাল সবার জন্য একটি খুব উপভোগ্য ম্যাচ হতে চলেছে। ভারত শক্তিশালী হলেও তাদের বিপক্ষে কোনো রকম ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিলেন জামাল ভুঁইয়া। তবে আমি মনে করি না দুই দেশের লোকাল ফুটবলারদের মধ্যে বড় কোনো পার্থক্য আছে। হামজা আসাটা আমাদের জন্য ইতিবাচক। অন্য খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন হয়েছে। খেলোয়াড়রা এখন জিততে চায়। ভারতের কোচ ও অধিনায়ক বুঝতে পারছেন এই বাংলাদেশকে আটকানো কতটা কঠিন, তাই ম্যাচের আগের দিন হাসি মুখেই জানালেন বাংলাদেশকে সমীহ করছেন তারা। আমাদেরও 11 জন নামবে, বাংলাদেশেরও 11 জন। যদি আমরা ভালো খেলি তাহলে জিতবো, ভালো না খেললে আমাদের জয়ের সুযোগ কম। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে দুই দল। সুখন সরকার, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।